নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থায় শান্তিনিকেতন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। প্রথমেই স্যারকে নমস্কার, কেমন আছেন বলুন? নমস্কার, আমি ভালো আছি। আমি ধন্যবাদ জানাই আপনাদের টিভির সকল দর্শকদের, আপনাদের, এবং আমার ভাবতে ভালো লাগছে যে আপনারা আমন্ত্রণ করেছেন এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর এখানে আমি দেবো। একদম তেমন কিছু না। আমরা যেহেতু জানি ত্রিপুরাতে বর্তমান যে মুখ্যমন্ত্রী একটি স্বাস্থ্য হাব, ত্রিপুরাকে স্বাস্থ্য হাব হিসেবে একটি দেওয়ার যে একটা প্রতিশ্রুতি দিয়েছে, এরপরে শান্তিনিকেতনের আবির্ভাব ত্রিপুরাতে, এটা বিষয়ে আমরা মানুষ এখনো অনেকেই আছে যেটা জানেন না, যেটা জানতে চায়। এ বিষয়ে ছোট ছোট কিছু প্রশ্ন যেগুলো আমরা জানি না, এগুলো জানবো আপনার কাছ থেকে। প্রথমে যেটা জানতে চাইবো যে ত্রিপুরার স্বাস্থ্য চিকিৎসা পরিষেবায় যে এক নতুন অধ্যায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই বিষয়টিকে একটু যদি ব্যাখ্যা করেন। এখনও হসপিটাল আমরা কমপ্লিট করতে পারিনি। ওপিডি চালু হয়েছে। ওপিডি বিশেষজ্ঞ ডাক্তারবাবু দিয়ে 10 টাকা ফিজে ওপিডি চালু রয়েছে। ওষুধের দোকান এবং প্যাথোলজি ল্যাবের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। আমি আশা রাখছি গরিব মানুষদের চিকিৎসার ক্ষেত্রে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ একটা বিশেষ ভূমিকা নেবে এবং আমরা চিন্তাভাবনা করছি 10 টাকা ফিজ, এটা তো সবসময়ই বলবৎ থাকবে গরিব মানুষদের জন্য। এবং টেস্টের ক্ষেত্রে সরকারি সাহায্যে বা বিভিন্ন স্কিমে ত্রিপুরার মানুষদের 1 বছর ফ্রি দেওয়া যায় কি না আমরা চিন্তাভাবনা করছি। ফ্রি যদি দেওয়া সম্ভব হয় আমরা অবশ্যই দেবো, নাহলে মার্কেটে যে রেট আছে তার 50% রেটে আমরা কিন্তু টেস্টগুলো করব। আচ্ছা, এই যে স্বল্প টাকায় চিকিৎসা, 10 টাকা একেবারে ন্যূনতম একটি চার্জ নেওয়া হচ্ছে, এই ভাবনাটা কোথা থেকে এলো? দেখুন, আমাদের ভাবনা হচ্ছে ছেলেরা পড়বে, ডাক্তার হবে। আচ্ছা, ডাক্তার হতে গিয়ে যে গভর্নমেন্ট ফিজ নির্ধারণ করেছে তাতে আমাদের চলার ক্ষেত্রে অসুবিধার কথা নয়। এরপরে গরিব মানুষদের সোশ্যাল দায়বদ্ধতায় ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা এই ছাড়টা দিতে পারবো, সেই জন্যই এই ভাবনা। কারণ এটা একটা সোসাইটির দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটি করি। আচ্ছা, এই যে আগামী দিনের যে শান্তিনিকেতনের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে একটু যদি বলেন। দেখুন, মুখ্যমন্ত্রীর যে ভাবনা হেলথ হাব, সেটাকে পূর্ণ রূপ দেওয়ার জন্যই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাজ করার কথা ভাবছে। আমি প্রতিটি চ্যানেলেই বলেছি রাজ্য সরকারের সাহায্যে আমরা একটি ইউনিভার্সিটি করতে চাইছি। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই, এইগুলি যাতে আমরা ইকুইভ্যালেন্ট পিজি কোর্স করতে পারি, সেই জন্য সিলেবাস তৈরি করে স্টেট গভর্নমেন্টের সাহায্যে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন নিয়ে এগুলি আমরা চালু করার কথা ভাবছি। আমাদের ভাবনা সরকারি যে পরিকাঠামোগুলি বিভিন্ন গ্রামগঞ্জে রয়েছে সেগুলি রেন্টে নিয়ে আমরা আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে প্যারামেডিক্যাল এবং হর্টিকালচারের কোর্সগুলি খুলতে চাইছি, যেগুলো বিশ্বের একদম নতুন, যাতে করে টেলি সিস্টেম এবং এআইকে কাজে লাগিয়ে হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে যে ভাবনা, এই ছেলেমেয়েরা যুক্ত হতে পারবে। এতে বড় লাভ কী হবে? যদি গ্রাম বাংলায় আমরা এই সেন্টারগুলি চালু করতে পারি, গ্রাম বাংলার কিছু ছেলের কর্মসংস্থান হবে, কারণ কিছু ছেলে শিক্ষক হিসেবে থাকবে, কিছু ছেলে মেয়ে বিভিন্ন জবে এই সেন্টারগুলিতে কাজ করতে পারবে। সবচেয়ে যেটা উপকার হবে, যারা মাধ্যমিক এইচএস পাস এবং কি করব এই জায়গায় একটা দ্বন্দ্বে বা গ্র্যাজুয়েশন করেছে, তারা এই প্যারামেডিক্যাল এবং যদি মনে করে যে এগ্রিকালচারের ক্ষেত্রে হর্টিকালচারের ট্রেনিং নিতে পারবে। আচ্ছা, এই ট্রেনিংটা নিলে আমাদের হেলথ পরিষেবার ক্ষেত্রে বিরাট উপকার হবে।
আমাদের চিন্তাভাবনা, এখানে আমরা যে ইউনিভার্সিটি করব সেখানে রিসার্চ সেন্টার থাকবে। এই রিসার্চ সেন্টারকে যদি কার্যকরী করতে হয়, আমাদের পর্যাপ্ত পরিমাণ দেশ বিদেশ থেকে ডাক্তারবাবুদের আনতে হবে, ইঞ্জিনিয়ারদের আনতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পেশেন্ট ব্যাংক করতে হবে। সেটা এখানে সম্ভব, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। একটি অসুবিধার দিক অবশ্য এখানে আছে, আমরা বারংবার আপনাদের মাধ্যমে সরকারকে কনভিন্স করার চেষ্টা করছি, যেখানে বাসযোগ্য একটা সিটির দরকার আছে। আচ্ছা, আমাদের দৃষ্টিকোণে ত্রিপুরা অবশ্যই ভালো জায়গা, এখানে বাসযোগ্য জায়গা আছে, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা ত্রিপুরা থেকে বিভিন্ন দেশে গেছেন এবং উন্নয়নশীল দেশগুলিতে, সেই দেশে তেনাদের ছেলে মেয়ে স্ত্রী যেভাবে থাকছেন কমফোর্টেবল একটা জোনে, যেখানে স্পোর্টস একাডেমি, কালচার একাডেমি, রিক্রিয়েশন ক্লাব এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট, এই সমস্তটা একটা কমপ্লিট একটা কমপ্লেক্স লাগবে এবং যেখানে 7 স্টার হোটেল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কটেজ সব কিছুই থাকবে, এই ভাবনা আছে। আমরা ফেসিলিটার হিসেবে কাজ করে এখানকার গ্রামীণ মেয়েদের আমরা ট্রেনিং করে তাদের মোবিলাইজ করব এবং রাজ্য সরকারের সাহায্যে এমএসএমই দপ্তর এবং বিভিন্ন স্কিমে তারা এই একাডেমিগুলি করতে পারবে এবং এই একাডেমিগুলি করার ক্ষেত্রে আজকের যে গভর্নমেন্টের পলিসি যদি ঠিক করে গাইড করা যায় তাহলে এটা সম্ভব। এইগুলি তেনারা করবেন। রাজ্য সরকার বা কোনো প্রাইভেট সংস্থা জয়েন্ট ভেঞ্চারে হোক বা এককভাবেই হোক বিভিন্ন ধরনের হাউজিং করবে। আচ্ছা, এই কমপ্লিটটা হলে ডাক্তারবাবুরা এখানে সুন্দরভাবে থাকতে পারবে। আর আমরা রাজ্য সরকারের সহযোগিতায় পিজি করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব, সেই কারণেই হসপিটালটি আমাদের খুব তাড়াতাড়ি চালু করতে হবে। আমরা আমাদের যে সমস্ত গভর্নমেন্ট ছাড়পত্র অর্থাৎ নিয়মগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে শুরু করেছি এবং সরকারের সহযোগিতায় আমরা আশা করছি 15ই আগস্টের মধ্যে আমরা অন্তত কিছুটা হলেও বেড নিয়ে হসপিটাল চালু করে দিতে পারবো। এটা ফেজ ওয়াইজ চলবে। প্রথমে হয়তো 200 বেড নিয়ে আমরা আরম্ভ করলাম এবং 1 বছরের মধ্যে 650 বেড কমপ্লিট করে হসপিটালের প্রথম যে আমাদের ভাবনা সেটা কমপ্লিট করব এবং নেক্সট ইয়ারে আমরা আরও কিছু বিল্ডিং করে সুপার ফ্যাসিলিটি করে 1100 বেড আমরা কমপ্লিট করব। এই 1100 বেড কমপ্লিট হলে এবং পিজি যদি আমরা এখানে স্টার্ট করতে পারি, অবশ্যই করা যাবে। রাজ্য সরকারের সাপোর্ট, আমাদের মানসিকতা, এখানে পাবলিকের সাপোর্ট, এই পিজি যদি এখানে করা যায়, এখানে যেটা সবচেয়ে বড় নিড, আমি গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছি এবং আমি প্রাইভেট বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছি, সুপার ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের যে পরিষেবা সেইগুলো যেন পাওয়া যায়। ডাক্তারি পরিষেবা একদম নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত একটা জায়গার মধ্যে পেতে হবে এবং সমস্ত ধরনের রোগের ট্রিটমেন্ট হতে হবে। এটা আমরা 2 বছরের মধ্যে করতে পারবো, আমি নিশ্চিত। একই ছাদের নিচে সব, একই ছাদের নিচে একদম এবারে টোটালটা হবে। এবং আমাদের পরের ধাপের যে ভাবনা, যে ছেলেগুলিকে আমরা ভাবছি ট্রেনিং দেবো, সেই ছেলেদের আমরা স্কিল করব এবং এই যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন যে হেলথ সেক্টরগুলি আছে সেগুলি প্রযুক্তিগত আমরা হেল্প করব, এই ম্যান পাওয়ারকে আমরা সাপোর্ট দেব। আচ্ছা, এই ত্রিপুরা থেকেই বিশ্বের বিভিন্ন হসপিটালে টেলি সিস্টেমে অপারেশন থেকে শুরু করে বিভিন্ন রোগ নির্ণয় এবং হসপিটাল পরিষেবা আমরা চালু করতে পারবো। এইটা যদি করা যায় তাহলে বেকার সমস্যাটা, যেটা ত্রিপুরার সবচেয়ে সমস্যা ছিল, সেইটাই আশীর্বাদ হয়ে যাবে। কারণ এই ছেলে মেয়েদের দ্বারাতেই গোটা বিশ্বের বিভিন্ন পরিকাঠামোকে টেকনোলজি সাপোর্ট দিয়ে এখান থেকেই রোগী পরিষেবা দেওয়া সম্ভব আজকের দিনে। এই ভাবনার উপর বেশ করেই
ত্রিপুরাতে আশা করছি এই ভাবনা ইমপ্লিমেন্ট আমরা 3 বছরের মধ্যে একটা সুনির্দিষ্ট জায়গায় চলে আসতে পারবো। আর 2 বছরের মধ্যে সুপার ফেসিলিটি সমস্ত স্টিম আমরা চালু করে দিতে পারবো। একদম। আমরা শুনলাম শান্তিনিকেতনের যে একটি পরিকল্পনা, সেটা নিয়ে আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী যে হাব, একটি স্বাস্থ্য হাব খোলার প্রতিশ্রুতি দিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে শান্তিনিকেতন কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ? দেখুন, গভর্নমেন্ট তেনার দৃষ্টিকোণে বলেছেন। আজকে গভর্নমেন্টের ভাবনা হচ্ছে আমরা সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে আমরা মোরাল সাপোর্ট দেবো, একদম। এবং এই মোরাল সাপোর্ট দেব বিভিন্ন জায়গা থেকে ফিনান্স আসবে, স্কিল ম্যান পাওয়ার আসবে, নিয়ে এখানে মানুষদের স্কিল করা হবে এবং রোগী পরিষেবা দেওয়া হবে। এই মোরাল সাপোর্ট পেলেই আমরা এটা করে নিতে পারবো। আমাদের সঙ্গে বেশ কিছু সংস্থা যুক্ত হবে, এখানকার কিছু ডাক্তারবাবু যুক্ত হওয়ার কথা এখনই বলছেন, এবং বাইরের বেশ কিছু ডাক্তারবাবু, যেনারা বাইরের বললে ভুল হবে, ত্রিপুরার কিন্তু বাইরে থাকেন, তেনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে চাইছেন। এবং প্রথম দিকে একটা ধোঁয়াশা ছিল, স্বাভাবিক, পুরো একটা নতুন জায়গায় নতুন কাজ করছে। আজ কিন্তু মানুষের মধ্যে একটা ক্লিয়ার ধারণা চলে এসছে যে পরিষেবা ঘাটতি হবে না, এবং আমরা এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কাছে আমরা প্রেয়ার করব খুব তাড়াতাড়ি একটি হর্টিকালচার কলেজ এবং তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার ইউনিভার্সিটি। কারণ এগ্রিকালচার, হর্টিকালচার বেস আর টেকনোলজি বেস স্বাস্থ্য পরিষেবা, এই দুটি যদি সমান তালে ডেভেলপ করা যায়, তাহলে ত্রিপুরা যেটুকু রাজ্য এবং যে ম্যান পাওয়ার এখানে আছে তাদের স্কিল করে প্রতিটি বেকার ছেলেকেই জব দেওয়া সম্ভব। একদম। এই ভাবনার এগ্রিকালচারটাও লাগবে, এই দুটোকে বেশ করে করতে পারো। অবশ্যই গভর্নমেন্টে যেটা ভাবনা করছেন সেটাও খুব আরও ভালো ভাবনা, যে ট্যুরিজম সেক্টরকেও যদি ডেভেলপ হয়, সেখানেও আমরা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রচুর মানুষ আসবে। কারণ আজকের দিনে মানুষের সময়ের প্রচুর দাম, যে 3 দিন থাকতে হলে টেস্ট করার জন্য একদিন চলে গেল, এই জম্পুই বা কোনো একটা জায়গা থেকে ঘুরে এলেন, আবার ডাক্তার দেখিয়ে বাড়ি গেলেন। তাই জন্যে আজকে মেডিকেলের সঙ্গে ট্রিটমেন্টের একটা বড় সম্পর্ক। আমরা আমাদের তরফ থেকে গভর্নমেন্টের সঙ্গে যে কোঅপারেশনের দরকার আছে, তাতে করে মেডিকেল রিলেটেড ভ্রমণ সেটা ডেভেলপমেন্ট হবে। সেখানেও গভর্নমেন্ট যদি চায় আমরা অংশগ্রহণ করতে ইন্টারেস্টেড। আচ্ছা, আপনারা যেহেতু একেবারে স্বল্প খরচে চিকিৎসার একটা ব্যবস্থা করেছেন, আমরা সকলেই জানি, কিন্তু যেহেতু হাসপাতালটা শহর থেকে অনেকটাই দূরে, সেক্ষেত্রে যাতায়াতের জন্য রোগীদের তেমন কোনো পরিষেবা বা বাস সার্ভিসের কোনো ব্যবস্থা আছে কি? দেখুন, দুটো বিষয়। প্রথম দিকে হয় আমাদেরকে বাস চালু করতে হবে ভর্তুকিতে, বা গভর্নমেন্টকে ভর্তুকিতে বাস চালু করতে হবে। তবে এটা চালু হয়ে গেলে এটার আর দরকার হবে না। এটাও একটা বেকার ছেলেদের সুরাহার জায়গা হবে। তখন দেখা যাবে 10 মিনিট 20 মিনিট অন্তর টাউন সার্ভিস চলছে। প্রথম চাকাটা গড়াতে অসুবিধা হবে, সেক্ষেত্রে গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো। গভর্নমেন্ট যদি হেল্প করে তাহলে খুব ভালো হয় মানুষের জন্যে। আর কোনো প্রবলেম যদি থাকে আমরা বাস সার্ভিস চালু করব। আচ্ছা, সেক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা হবে। অবশ্যই। তাছাড়াও আমি আপনাকে বলি, আমরা কালকেই মাননীয় এমএলএ সাহেবের সঙ্গে কথা হচ্ছিলেন। ওনারা ভাবছেন যে ওখানে একটা টোটো স্ট্যান্ড করে দিতে এবং নির্দিষ্ট পয়সায় যাতায়াত মানুষ যাতে করতে পারে। এই যে বিভিন্ন ফটকা হচ্ছে, আমি জানি না, 2-1 পেশেন্ট বলে আমাকে এত টাকা নিয়ে নিচ্ছে। এখন আমরা তো অন্যরকম কথা বলতে অভ্যস্ত, অ্যাকচুয়াল হয়েছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু এর একটা সুনির্দিষ্ট রেট থাকলে প্যাসেঞ্জারের সুবিধা হয়, আমাদেরও কথা বলতে সুবিধা হয়। উনি আশ্বস্ত করেছেন 2-4 দিনের মধ্যেই উনি স্ট্যান্ডটিকে উদ্বোধন করবেন এবং ওই টোটোওয়ালাদের সঙ্গে বসে একটা সুনির্দিষ্ট রেট করে দেবেন। আমি ওনাকে রিকোয়েস্ট করেছি। দেখুন, গরিব মানুষ দেখাতে আসবে মানে হচ্ছে যে ওদেরই ঘরের মা বোনেরা আসবে, মানবিকভাবে এটা করেন। এটা ট্যুরিজম নয়,
ট্যুরিজম হলে রেট একটু বেশি হোক, বেশি সেটা যাদের পয়সা আছে আসবে, কিন্তু একটি গরিব মানুষ সর্বস্ব বিচে দিয়ে রোগ চিকিৎসা করাতে আসছে। একদম। এই মানবিক দৃষ্টিকোণেও যেন টোটোওয়ালারা ভাবেন, আপনি তাদের কনভিন্স করেন। উনি বলেছেন আমি মানবিকভাবে বিষয়টা দেখে করে দেবো। এরপরে গভর্নমেন্টের তরফ থেকে এই জিনিসটা যদি ঠিক হয়ে যায় তাহলে সাধারণ মানুষের বা ওনাদের পক্ষে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এখন বর্তমানে আপনাদের কলেজে কতজন শিক্ষার্থী রয়েছেন, মেডিকেল শিক্ষার্থী? মেডিকেলে আমাদের 150 সিট, 150 জনই আছে। আচ্ছা, পুরো যে এবছর যারা ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা রয়েছে? দেখুন, মেডিকেল কলেজে প্রতিটি ক্লাস যেটা হয় সেটা আমরা ফেসবুকে লাইভ করি, মানে ক্লাস। আচ্ছা, অর্থাৎ কীরকম পড়াশোনা হচ্ছে সেটা অল ওয়ার্ল্ড জানে যারা এই স্ট্রিমে আছে। একদম। আর আমাদের একটা ব্যান্ড ছিল, আপনি হয়তো জানবেন, লাস্ট 3 দিনে আমাদের ভর্তিটা টোটাল কমপ্লিট হয়েছে। আগে 30টি ভর্তি হয়েছিল, বাকি অল ওভার ইন্ডিয়ার 21টি স্টেট থেকে আমাদের ওখানে ভর্তি হয়েছে। এর একটা নির্দিষ্ট ফিজ থাকে, সেই ফিজে ভর্তি হয় এবং সেই ফিজটা এবারে নির্ধারণ এখনও কমপ্লিট হয়নি, তবে গভর্নমেন্ট থেকে সেটাকে আমরা যে প্রপোজাল পাঠিয়েছি এবং আমাদের ব্যালেন্স শিট দিয়ে যে 5 বছরে টোটাল 95 লাখ টাকা পড়া পারপাসে তাদের খরচ হবে। হোস্টেল আলাদা, এই হোস্টেল একবারে ম্যান্ডেটরি নেই, সে হোস্টেলে থাকতেও পারে বা নাও থাকতে পারে। এটা শুধু 95,000 বলেছেন, 95 লক্ষ টাকা। 95 লক্ষ টাকাটা কি শুধু পড়াশোনা বাবদ খরচ হবে? হ্যাঁ, পড়াশোনা বাবদ বা পড়াশোনা টোটাল, একবারে ধরুন ইন্টার্নশিপ বা সব বিষয়গুলো নিয়ে এটা খরচ হবে টোটাল। এই যে এই খরচটা হচ্ছে, এই খরচটা কি অ্যাপিএল বা বিপিএল এর ক্ষেত্রে কোনো ডিভাইড আছে কিনা? মেডিকেল পড়তে আসবে বড় লোকের ছেলে, আচ্ছা, প্রাইভেট কলেজে, এবং সেইখান থেকে পয়সা যেটা ইনকাম হবে গরিবদের মধ্যে বিতরণ করা হবে। আচ্ছা, যেমন আমরা মহিলা এন্টারপ্রেনারশিপ করি, আমরা রোগের ক্ষেত্রে, ত্রিপুরার ক্ষেত্রে আমার এখনও ভাবনা আছে 1 বছর টোটাল ফ্রি করব, পরে হাফ করব, বুঝলেন? কারণ হচ্ছে যে ওই জায়গাটায় আমি একদম আপনার সামনে খোলামেলা কথা বলতে ভালোবাসি, আমি চিরজীবনে এটা বলে, একটা ছেলে আমি গরিব বলে ডাক্তারি পাস করে এসেছি বলে কম ফিজে বা কম ফেসিলিটিতে তিনি দেখেন, এরকম লোক আমি এখনও পাইনি। অধিকাংশই গরিবের বাড়ি থেকেই উঠে এসেছি, এবং যা ধরনের বড়লোকের ছেলেরাও আচরণ করে গরিবের ছেলেরাও একই আচরণ করে। তাই ওইখানে আমরা ফেসিলিটির কথা ভাবছি না। এই কারণে ভাবছি না, আমি একটা ছেলেকে ফেসিলিটি দিয়ে ভর্তি করব, লাভ কী হলো? আমি লক্ষ লক্ষ মানুষকে রোগী পরিষেবায় ফেসিলিটি দেবো। তাই ফেসিলিটির ব্যাপারটা রোগী পরিষেবায়, এবং কি বিভিন্ন লোক যদি আমাকে বলে যে এইটাকে ফ্রি করে দাও, আমি বোলপুরেও করে দিই, এখানেও করে দেবো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমরা ওখানে করব না, কারণ ওই পয়সাটা নেই। বাকি যদি আমাদের সময়, যেমন আমরা 1 কোটি গাছ লাগাবো এবারে ভেবেছি অল ওভার ইন্ডিয়ায়, এবং ত্রিপুরাতে আমরা প্রাথমিক পর্যায়ে ভাবনা ক্লাস্টার গঠন করে 1 লক্ষ গাছ প্রাথমিকভাবে ওই ক্লাস্টার লাগাবে, এবং 5 লাখ টার্গেট আছে, কিন্তু 1 লক্ষটাই আমি এখন বলছি। এই গাছ লাগানো যে ক্লাস্টার করে গড়াবো, ক্লাস্টার একটা পয়সা লাগবে না, বরং তারা কিছু পয়সা ইনকাম করবে চলার জন্য। আমরা যে এই ডে 1 থেকে মহিলাদের ট্রেনিং দিচ্ছি এবং তাদের আজকে কতটা ডেভেলপ করেছি আপনাকে একটু বলি। এশিয়ান বুকস অফ রেকর্ডে আমাদের পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম, তাতে নাম লিখেছি এবং অ্যাওয়ার্ড দেওয়া হবে 14 তারিখে। 5 জন স্পিকার গেছে, সেটা ওই মহিলা এন্টারপ্রেনাররা, ওরা হিন্দি বা ইংরেজিতে স্পিচ দেবে। ঠিক আছে, আপনি 14 তারিখে দেখতে পারেন, ফেসবুক বা সবই আছে। আজকে 300 জন মহিলা আপনার যদি এখানে নিয়ে আসেন, তা আপনি বুঝতে পারবেন তাদের আত্মবিশ্বাস, আমরা করে খাবই। তাহলে ওই জায়গাগুলো আমি পক্ষপাতী, এবং ওই জায়গাগুলো মেডিকেল স্টুডেন্টে আমরা কোনো সুপারিশ মানব না।
এই কারণে মানব না, কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত ডাক্তারবাবু পাই নাই, আমি গরিব পড়েছি তাই গরিবের ট্রিটমেন্ট করব। কি বুঝতেছেন? তাই আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং ক্লিয়ার। আমি একটা ছেলেকে ফেসিলিটি দিচ্ছি, আমি যদি 200 রুগীকে ফেসিলিটি দিই তাহলে 200 রোগী প্রাণ বাঁচবে, জমি জায়গা না বেঁচে সে কিন্তু ট্রিটমেন্ট পাবে। আমি ওই জায়গায় পক্ষপাতী। আচ্ছা, যেহেতু বললেন একটু আগে যে 21টা রাজ্য থেকে শিক্ষার্থীরা এসে এখানে ভর্তি হয়েছে, ত্রিপুরার রাজ্যে শিক্ষার্থীদের জন্য কোনো ছাড় আছে কি না? মেডিকেল পড়ার ক্ষেত্রে কোনো ছাড় নেই। যেমন ত্রিপুরার ছেলে মেয়েদের আমরা যেটা ভাবনা, আমার এখনও ভাবনা আছে আমরা 1 বছর ফুল ফ্রি করব রুগীদের। আচ্ছা, যদি সম্ভব না হয় তাহলে আমরা বিভিন্ন যে সমস্ত আধিকারিক বা হচ্ছে জনপ্রতিনিধিরা যেনারা দিকে সুপারিশ করবে তেনাদেরটা ফ্রি করব, বাকিদের হাফ ফ্রি করব 1 বছরের ক্ষেত্রে। 1 বছরে। এবার দ্বিতীয় বছরে আমরা বিভিন্ন জনপ্রতিনিধি বা বিভিন্ন ধরনের আধিকারিকরা বলে সেগুলোকে হাফ ফ্রি করব বা কিছু কিছু ক্ষেত্রে ফ্রি করব। অবশ্যই ফ্রি বলা ভুল হবে, হয়তো কোনোটা আমি টাকা দেবো, কোনোটা গভর্নমেন্ট দেবে স্কিমে হলে। এরপরে ঘটনাটা কি, ওনার পয়সা লাগবে না, এটা করব। এই জায়গায় দাঁড়িয়ে তারপরে মহিলা যত মহিলা আছে এন্টারপ্রেনার্সের, তাদের যে ট্রেনিং লাগবে, তাদের যে অ্যাওয়ারনেস লাগবে, সবটা আমরা করব। আমরা এই যে ট্রেনিং সেন্টারগুলো চালাবো, এইগুলো গভর্নমেন্ট এডে চালাবো না, হয় ছেলে পয়সা দেবে কিংবা আমরা পয়সা দেবো। কারণ হচ্ছে কি, আমরা ছেলে বেছে নিয়ে তার পড়ার মানসিকতা থাকলে না পয়সা দিলে পড়িয়ে দেবো। কারণ এইখানে গভর্নমেন্ট স্কিমে ঢুকিয়ে দিলে অসুবিধা কী হয় জানেন? সে মনে করে আমার তো পয়সা লাগছে না, পড়তে চলাম, নি ক্লাস করতে আসে না, আর্টস আসে, আর্টস আছে সেই পড়বে, কারণ তার ফিউচার বোঝানো হবে এবং তাকে পড়ানো হবে। বিষয়টা হচ্ছে কি জানেন, যে আমরা একটা মোটোতে চলি যে আমাদের তো আর কোনো জায়গা থেকে ফান্ড আসে না, স্টুডেন্ট ভর্তি হয় সেখান থেকে ফান্ড হয়, সেখান থেকেই আমরা খরচগুলো করি। তো গরিব মানুষদের খরচ করার এই সমস্ত ছেলে ভর্তি থেকেই করা হয়, সেই জন্যে এই জায়গাটাই আমরা রিজিট। বাকি বিষয়টা পেশেন্টের ব্যাপারটাই আমরা এখন যদি আপনি পেশেন্ট বলেন যে কারো কিছু হয়ে গেছে বিনা পয়সায় করতে হবে, আমি বোলপুর থেকে করিয়ে দেবো, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি এতবার বললেন, তারপর আরও একটা প্রশ্ন আমি করতে চাই যে আপনি তো যেহেতু মিডিয়া বন্ধু হিসেবে আমরা জানি, মিডিয়া পার্সনের সাথে আপনার সুসম্পর্ক এবং আপনিও মিডিয়া লাইনে কিছুটা হলেও আছেন যুক্ত, সে জায়গায় দাঁড়িয়ে কোনো মিডিয়া পার্সনের কোনো ছেলে মেয়ে যদি পড়তে যায়, মেডিকেল পড়তে যায়, সেক্ষেত্রে কোনো ফ্যাসিলিটি আছে? না, কোনো ফ্যাসিলিটি নেই, কোনো ক্ষেত্রেই নেই। শুধুই আমি বললাম আপনাকে যে ডাক্তারির ক্ষেত্রে ওই পয়সায় টোটাল সিস্টেমটা চলে, একদম একদম ওখানে আমরা রিজিট। এরপরে প্যারামেডিক্যাল, নার্সিং বা যেগুলো খুলবে সেগুলোর ক্ষেত্রে থাকবে, কারণ এইটাই মূল স্তম্ভটা রেই থাকবে। হসপিটালে আমরা লাভ করবো না, এই জায়গাটা আমরা ঠিক করে রেখেছি এবং কতটা প্রথম বছর ভর্তি করে দিতে হবে সেটা আমরা দেখছি। হসপিটাল লাভ করবে না, কিন্তু টোটাল স্টুডেন্টের পয়সায় এই ভর্তিগুলো চলবে। একদম। কিছুদিন পূর্বে আপনি সম্প্রতি যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস থেকে সম্মানিত হয়েছেন, সে বিষয়ে যদি একটু আমাদের বলেন। দেখুন, আজকে এআই যুগ, অধিকাংশটাই আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি। একদম। এরপরে ওনাদের এআই কোনো সিস্টেম আছে, রুরাল ডেভেলপমেন্টে আমাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রাইজ আমাদের দিয়েছে। তার মধ্যে 2টো বিষয় আমরা অ্যাপ্লাই করেছিলাম, একটা হচ্ছে 21টা স্টেট থেকে ভর্তি করেছি, ওয়ার্ল্ডের কোথাও নেই। আচ্ছা, এই ভাবনার উপর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যাপ্লাই করেছিল। তাতে করে অ্যাপ্লাই করার পর এখন এশিয়ান বুকস অফ রেকর্ড পর্যন্ত নাম উঠেছে, বিচারাধীন আছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে। আর পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা, এডুকেশন ইনস্টিটিউট, ট্যুরিজম যে সেন্টারগুলি আছে সেগুলিকে প্রমোট করা। এই প্রমোটটা করা হবে বেকার ছেলে মেয়েদের দ্বারা এবং সোশ্যাল দায়বদ্ধতায় এই সমস্ত এন্টারপ্রেনার 10% টাকা তেনাদের ব্যয় করবে
এই ভাবধারার উপরে আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি চলে। আচ্ছা, যে এর উদ্দেশ্য হচ্ছে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা, পজিটিভ মেন্টালিটি তৈরি করা। এইটা ওনারা আমাদের যে ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসের নাম লিখেছিলেন, এশিয়ান বুকস অফ রেকর্ডসের নাম তোলা হবে এবং সেই জন্যই একটা প্রাইজ সেটা দিল্লির প্রেস ক্লাবে দেওয়া হবে। এই মেয়েরা ওই জন্য যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভাবনা মহিলা এন্টারপ্রেনার এবং তেনারা ডেভেলপমেন্ট করবে। নতুন সংযোজন হচ্ছে 1 কোটি গাছ লাগানো হবে, যদিও এতে ভাব বাচ্চা আছে, এটাকে আমি এখনই সংযোগ করছি না, পরের বারে সংযোগ করা যাবে পরীক্ষালব্ধ ফল দেখে। এই ভাবনাগুলির উপরে আমরা এগুচ্ছি এবং প্রতিটি জায়গায় দেখবেন কিছুদিন যাবত তো আমরা এটা চলছে, আমাদের খুব একটা প্রসার নেই, কোনো ধরনের সেই ধরনের প্রচারও নেই, কোনো অ্যাডও নেই। তার মধ্যেও কিন্তু এর প্রেস্টিজ অন্য জায়গায় আছে। আপনি দেখবেন যে এর প্রেস্টিজ অন্য জায়গায় আছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি এটাকে তেনাদের কথা ব্যক্ত করেছেন, এটা প্রশংসা করেছেন। আমরা উজ্জীবিত এবং এই যে আপনাদের এই অনুষ্ঠান, এটাও আমার মনে হচ্ছে যে মিডিয়াও কিছুটা এই দিকে এগুচ্ছে। এটা একটা খুব গুড সাইন। কারণ হচ্ছে কি, একটা ধারণা চলে এসেছিল যে নেগেটিভ ছাড়া ভিউয়ার্স হবে না। আমি তো 2টি জায়গায় বসলাম প্রমাণ করতে যে নেগেটিভ না বলে ভিউয়ার্স হয় কিনা। যথেষ্ট দেখলাম 2 দিন ভিউয়ার্স হয়েছে। আজও বসেছি, আমি নিশ্চিত এর ভিউয়ার্স ভালো হবে। তার মানে এই বসাটা কি জন্যে আমি বলি, আমার এতদিনের রিসার্চ পরীক্ষালব্ধ ফল আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই বসা। একদম যে দৃষ্টিকোণ একটু ফেরান, যে পৃথিবীটি কত সুন্দর এটা দেখেও ভিউয়ার্স হয়। একটা টাইম ছিল যে মানুষ কষে মাংস খেত, তাছাড়া এত বলতো কি, আমাদের বাড়িতে যখন ছোটোবেলায় মাংস টাংস রান্না হচ্ছে কষে চিনি দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে। আজ কিন্তু দেখে আমরা স্যুপ খাই এবং খুব বেশি টাকা দিয়ে খাই, যে স্যুপের অর্ডার দিই। এইটা আজ থেকে 15 বছর আগে যদি ওইরকম করে মাংস দিয়ে নামিয়ে দিত, তা বাড়িতে উল্টোপাল্টা বলতো যে এত দামি জিনিসটা নষ্ট করলি। কি বলে, আজ মানুষ নিচ্ছে না হতে পারে, আপনার ভাষায় বলি এটা খাবে, আজ না খেলেও কাল খাবে। একদম। নতুন প্রজন্মে যারা এখন মেডিকেল নিয়ে পড়তে চাইছে সেসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেয়। দেখুন, আমি প্রথমেই নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, প্রথম আমাকে ভাবতে হবে যে কোনো বিষয়ে আমি কি করব, আমার ক্যাপাবিলিটি কী আছে। আমাকেই সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি ভর্তি হব কি না। আমি মেডিকেলে ভর্তি হলাম মানে ধরে নিতে হবে এই মুহূর্তে আমরা বলি টেন্স টু ভগবান, ভগবানের কাছাকাছি আমি হতে চাইছি। এটা খুব পরীক্ষালব্ধ জিনিস। তার মানে আমাকে খুব সিনসিয়ার হতে হবে, আমাকে একদম চলতি ভাষায় বলি গাধার মতো পড়তে হবে। এখানে বুদ্ধি কিছু নাই, গাধার মতো পড়তে হবে। মানে আমি সবসময়ই পড়বো, মানে ডেডিকেশন আমার সবসময় পড়াশোনার 8টা বছর থাকবে, নট অনলি 5টা। যদিও বলা হয় MBBS ডাক্তার, আমি বলি না, MD ছাড়া ক্লিয়ার ডাক্তার কথাটা বলা যাবে না আমার ভাষায়। কিন্তু জায়গায় এমনি সব MBBS, MD না পড়লে যে মার্কেট আসছে সে জায়গায় প্রসার আসবে না। তাহলে 8টা বছর আমি তপস্যা করতে পারবো তো, এটা প্রথম ভাবতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, মানুষ আমাকে ভগবানের জায়গায় বসাবে, সেই যোগ্য হিসেবে আমি গড়ে তুলছি তো নিজেকে, এটাকে ভাবতে হবে যে আমাকে সেই জায়গায় আমি আসছি কিনা। আমি এখানে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান করতে, আমাকে যেমন ভাবতে হচ্ছে আমার চলন বলন, আমার বিভিন্ন অ্যাটিটিউড, আমার বিভিন্ন কার্যকলাপ আমার পেশার সঙ্গে যেন সামঞ্জস্য হয়, আমাকে ভাবতে হচ্ছে।
তেমনি আমার ছেলেকে ভাবতে হবে আমি ডাক্তারি পড়তে এসেছি, লোকে আমাকে ভগবানের মতো দেখবে। এই আচরণটা কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছে। আমরা পয়সার পেছনে ছুটতে ছুটতে, যেটার আমার চোখে কোনো দাম নাই, যে অবশ্য পয়সা ছাড়া কিছু হয় না, কিন্তু এত বেশি ছুটতে লেগেছি যে যেটার জন্য আমি করতে যাচ্ছি, মানুষ একটা কি হয়, কি খেতে পড়তে কতটুকু পয়সা লাগে বলুন? একদম খুব কম সংখ্যক পয়সা লাগে। বাকিটা কি? আমার আমৃত্যু জায়গায় আসবে, আমাকে লোকে চিনবে, আমার প্রতিপত্তি আসবে। তা এই জায়গাটা করতে গিয়ে আমাকে যদি এমন একটা পয়সা রোজগার করতে গেলাম, সেই জন্য পা ধরে টানা গেল, তাহলে ওই পয়সাটা রোজগার করে কী হবে? যদি দেখা গেল যেমন আমি কলেজ করেছি, আমাকে লোকে যদি চোর বলে, তাহলে আমি কলেজ করতে এলাম কেন? টাকাটা নিয়ে কী হবে? আমার যদি অন্য স্ট্যাম্প পড়ে, তাহলে আমার ছেলেকে তাই ভাবতে হবে আমি ডাক্তারি পড়তে এসেছি, আমি অন্য কিছু করতে আসিনি। এই মানসিকতা নেওয়ার জন্যে বলবো, আমি প্রায়ই আমার ছেলেদের বলে, ভারতীয় সংস্কৃতি যেটা কথা, অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমার পুরুষত্ব, আমার অহংকার, আমার দুর্বলতা দূর করো, আমাকে মানুষ করো, আমাকে মানুষ হতে দাও। তার মানে এই কি, আমি ডাক্তার হব, আমি মেরুদণ্ড সোজা করে হ্যাঁটাকে হ্যাঁ বলবো, নাটাকে না বলবো। এই মানসিকতা নেওয়ার মতো নিজেকে তৈরি করতে হবে। এই মানসিকতাও না যদি হয়, তাতেও ডাক্তার হলে ভালো হবে বলে মনে হয় না। যে আমি যদি রাজনৈতিক পেশারের কাছে মাথা নত করি, প্রশাসনিক পেশারের কাছে মাথা নত, আমি ডাক্তার, মানুষের সেবার জন্য আছি, আমি ওর মধ্যে ঢুকবো না। এই মানসিকতা নেওয়ার জন্য আমি আমার ছেলে মেয়েকে আবেদন করব। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এসেছেন। আমাদের সময়সীমা একেবারে যেহেতু সীমিত, এর মধ্যে কিছুটা হলেও শান্তিনিকেতন সম্পর্কে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা জানতে চেষ্টা করেছি, এবং আমরা আশা রাখবো শান্তিনিকেতন এভাবে আরও ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং মানুষের জনসেবা একেবারে জনস্বার্থে কাজ করে যাবে। অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি আপনাকে বলি, আমি অনেক বড় কথা বললাম, সমস্তটা ডিপেন্ড করছে আপনাদের উপর, কারণ আপনাদেরকে মানুষ ভরসা করে, মিডিয়াকে। একদম। এরপরে মিডিয়া যদি কোনো স্টেটে মনে করে যে স্টেটে ডেভেলপমেন্ট হবে না, আমি প্রচুর সুন্দরভাবে হসপিটাল করলাম, ডাক্তারবাবু এলো, রুগীর মধ্যে যদি ধারণা হয় যে হসপিটাল ভালো নয়, তাহলে রোগী যাবে না। পরীক্ষালব্ধ ফলের পর তো ভালো নয় বটে, কিন্তু আগেই আপনারা এটা করতে পারবেন। তাই স্টেটের ডেভেলপমেন্টের সাথে আপনাকেও স্টেটের ডেভেলপমেন্টের অংশীদার হতে হবে, এই ধরনের মানসিকতা নিতে হবে। আমি সমস্ত মিডিয়া বন্ধুকে বলছি, কোনো ব্যক্তির জন্য নয়, স্টেটের ডেভেলপমেন্টের জন্য আমাদের কি করা উচিত, আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেরা ঠিক করে নিয়ে করবেন আশা রাখছি। এবং ত্রিপুরা স্টেট নেক্সট প্রজন্ম অন্যভাবে দেখবে। কি দেখবে? এতদিন পর্যন্ত ব্যবসা করার জন্য অন্য স্টেটে যেতাম, পড়ার জন্য অন্য স্টেটে যেতাম। আমরা প্রথম বছরই প্রমাণ করে দিচ্ছি, পড়ার শ্রেষ্ঠ জায়গা ত্রিপুরা, রুগী আসার শ্রেষ্ঠ জায়গা ত্রিপুরা। ইউনিভার্সিটি গভর্নমেন্টের সাপোর্টে করার পর এমন কোনো স্টেট নাই যেখান থেকে আমাদের ইউনিভার্সিটিতে ছেলেরা পড়বে না, এ আমি নিশ্চিত। আপনাদের অংশগ্রহণ এবং সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি। নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে সভাপতির সাথে। শান্তিনিকেতন নিয়ে বিভিন্ন তথ্য আমরা জানলাম, ভবিষ্যৎ পরিকল্পনা, কি কি উদ্যোগ গ্রহণ করেছে ওনারা, সবটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা রাখবো এভাবে শান্তিনিকেতন আরও বড় হবে, ত্রিপুরাবাসীর জন্য একটি আশীর্বাদ হয়ে আসবে এবং ত্রিপুরাবাসীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ হয়ে ত্রিপুরার যত বেকার যুবক যুবতী এবং যাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে মাথা ব্যথা, তাদের সকল ধরনের ব্যথা দূরীকরণ করে এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবে। এ বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। পরবর্তী প্রোগ্রাম দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। নমস্কার।